আজকের গল্প মালতীর রোজনামচা। কলমে সায়ন্তনী দাসধর। সরো সরো দেখি। উফ, এই দামড়াপা আমার সরানোর সাধ্যি নেই। আরে এই মিনসে, পা দুখানা সরাও না গো। ভোর হয়ে এলো, এখনই বিছানা ছেড়ে না উঠলে 6টা বাড়ির কাজ সামলাবো কি করে? না, আমাকেই সরাতে হবে আমার মিনসের পা দুখানা। রাতে নেশা করে এসে যত অত্যাচার আমার উপর, আর এখন কেমন সরল মুখে ঘুমোচ্ছে। তাড়াতাড়ি উঠে পড়ে মুখে চোখে জল দিয়ে ম্যাক্সিটা ছেড়ে কাপড়খানা পরে নিলাম। মেয়েটাও অঘরে ঘুমোচ্ছে। চায়ের জল বসিয়েছি আমার আর আমার বরের। অ্যালুমিনিয়ামের বাটিটায় খানিকটা মুড়ি ঢেলে চা দিয়ে খেয়ে নিলাম। বরের চা ঢাকা দিয়ে রাখলাম। ও ঘুম থেকে উঠে মুড়ি দিয়ে চা খেয়ে স্নান করে কাজে বেরিয়ে যাবে। কাজ আর কি, মাসের বেশিরভাগ দিন তো ও বেকার থাকে। মাঝে মধ্যে ওই রঙের কাজ, বাড়ি তৈরির সময় নানা রকম কাজ পেলে করে। যেটুকু টাকা পায় মদ খেয়েই উড়িয়ে দেয়। তখন আমার টাকা নিয়ে টানাটানি করে, না দিলে মাঝে মধ্যে আমার গায়েও হাত তুলত। আমার একটা কাজের বাড়ির বৌদি স্কুলের দিদিমণি। একদিন বৌদির বান্ধবীরা বাড়িতে এসেছিল। ওরা আলোচনা করছিল মেয়েদের নাকি এখন অনেক ক্ষমতা, ছেলেরা আর মেয়েরা নাকি এখন সমান। আরও কত কঠিন কঠিন সব কথা, অত আমি বুঝতে পারিনি। শুধু এইটুকু বুঝেছিলাম, আমার বর আমাকে যদি মারতে পারে তাহলে তো আমিও তাকে মারতে পারি। তাই সেদিন আমার বরটা আমাকে মারতেই ওকেও দিয়েছিলাম কয়েক ঘা। তারপর থেকেই ও আমাকে একটু সমঝে চলে। কিন্তু কিছুতেই বুঝতে পারি না ওই বৌদি এই সহজ কথাটাই কেন বুঝতে পারে না। দাদাবাবু তো প্রায় দিনই বৌদির গায়ে হাত তোলে। বৌদি কেবল কাঁদে। আমি কত বুঝিয়েছি, কত কিছু জানো তুমি, তাহলে দাদাবাবুকে কিছু বলো না কেন? বৌদি কেবল আমাকে বলে, ও তুমি বুঝবে না মালতী দিদি, আমাদের শিক্ষিত পরিবারে আলোর নিচেই অন্ধকার। রাতের জল ঢালা ভাতের মধ্যে পেঁয়াজ কেটে শুকনো লঙ্কা পুড়িয়ে রেখে দিলাম। বর আর মেয়ে খেয়ে নেবে। পাশের বাড়ির মাসিকে আজ বলে যেতে হবে আমার বর বেরিয়ে গেলে মেয়েটার উপর যেন একটু নজর রাখে। মেয়েটা একটু একটু বড় হচ্ছে। বস্তির বুড়ো ভামগুলোর জিভ যেন লগলগ করে। এই শুনছো, ওঠো ওঠো, আজ কাজে যাবে তো? আমি বেরিয়ে যাচ্ছি। ও পরি, ওঠ মা, আমি বেরোচ্ছি, দরজাটা দিয়ে দে। মেয়েটার মাথায় একটু হাত বুলিয়ে বেরিয়ে গেলাম আমি। ও দিদা, দরজা খোলো গো। আমার ডাক শুনে দরজা খুলে দিয়েছে আমার প্রথম কাজের বাড়ির দিদা। ও মালতী, কাল একটু পায়েস করেছিলাম, পরীর জন্য নিয়ে যাস। বাসন মাজতে মাজতে দিদার কথা শুনে আমার প্রাণ জুড়িয়ে গেল। কয়েকদিন আগেই মেয়েটার জন্মদিন গিয়েছে। আমাদের মতো ঘরে আবার জন্মদিন হয় নাকি? কিন্তু আমার মেয়েটা পায়েস খেতে বড্ড ভালোবাসে। অল্প দুধে জল মিশিয়ে সেদিন করে দিয়েছিলাম। মেয়েটা আমার কি খুশি হয়ে যে খেলো। আজ ভালো পায়েস খেতে পাবে মেয়েটা। আচ্ছা দিদা, তুমি রেখে দিও, আমি সব বাড়ির কাজ সেরে বাড়িতে ফেরার সময় নিয়ে যাব। খুশি মনে বলে উঠি আমি। এর পরের বাড়িটার বৌদি বড্ড খিটখিটে। যতক্ষণ কাজ করি আমার পিছন পিছন ঘুরতে থাকে ও। ঘরের এই কোণাটায় ময়লা রয়ে গেল তো, খাটের তলাটা একটু ভালো করে ঝাড় দাও মালতী। কি আলগা আলগা করে বাসন মাজছো, ওই জন্যই তো কড়ার পিছনটা এমন কালো হয়ে গিয়েছে। জামা কাপড়গুলো ব্রাশ দিয়ে ভালো করে ঘষবে তো, আর ছাদে মেলার সময় ক্লিপ ভালো করে আটকে দিও। গতকাল
জামা কাপড় তুলতে গিয়ে দেখি সব নিচে পড়ে আছে। আর ধৈর্য থাকে না আমার। বললেই হলো না, সব জামা কাপড় নিচে পড়েছিল, তাহলে তুমি আমাকে ছাড়তে, তখনই আমার বাড়িতে গিয়ে আমার ঝুঁটি ধরে ঝুলে পড়তে না। গোলমাল শুনে দাদাবাবু চলে আসে। উফ, সকাল সকাল তোমাদের চিৎকারে যে বাড়িতে থাকা দায় হয়ে উঠেছে আমার। দেখুন দাদাবাবু, এত খিচিরমিচির করলে আর কাজ করব না আমি। আমার মাইনেটা হিসেব করে রাখবেন, মাসের শেষে এসে নিয়ে যাব আমি। রাগে আমার গা জ্বলে যায়। আহা মালতী, অমন রাগ করতে আছে নাকি? তোমাকেও বলি হারি, চলো চলো, ওর পিছনে এত লেগো না তো। দাদাবাবু বৌদিকে প্রায় টেনে নিয়ে চলে গেল। আমি মুচকি হেসে আবার কাজ করতে শুরু করি। এসব লোকেদের জন্য ওষুধ আমার ভালোই জানা আছে। কাজ ছেড়ে দেব বললেই এদের অবস্থা হয় ঠিক জোকের মুখে নুন পড়ার মতো। এ বাড়ি থেকে যাওয়ার সময় দাদাবাবু কটা টাকা গুঁজে দেয় আমার হাতে। মালতী, তোমার মেয়েকে কিছু কিনে দিও। হাসি চেপে গম্ভীর মুখে টাকাটা নিয়ে পরের বাড়ির দিকে রওনা হই আমি। পরের বাড়িটাতে খুব সাবধানে কাজ করতে হয় আমাকে। কাজ শুরু করার আগেই ভালো করে শাড়িটা গায়ে জড়িয়ে কোমরে গুঁজে নিই আমি। এ বাড়ির দাদাবাবু আমার কাজের সময় আমার দিকে এমন করে চেয়ে থাকে, মনে হয় চোখ দিয়েই বুঝি আমাকে গিলে খাচ্ছে। কখনো কখনো তো ইচ্ছে করে আমার কাছে এসে লোকটা আমাকে ছোঁয়ার চেষ্টাও করে। দুটো পয়সার জন্য এও সহ্য করতে হয় আমাকে। আমিও খুব খুঁজছি, আরেকটা কাজ পেলেই এই বাড়িটা ছেড়ে দেব। কোনো মতে এ বাড়ির কাজ সেরেই পরের বাড়ির দিকে হাঁটা লাগাই আমি। পরের বাড়িটা আমার কাছে খুব আনন্দের জায়গা। এই বাড়ির বছরখানেকের বাচ্চাটাকে আমি ঘণ্টাখানেকের জন্য দেখাশোনা করি। আমার কাছে ওকে রেখে ওর মা বাবা দুজনেই অফিসে বেরিয়ে যায়। বাচ্চাটা কি যে মিষ্টি দেখতে! ও আমাকে খুব ভালোবাসে, আমিও। ওর সাথে খেলতে খেলতে, ওর খিলখিল হাসি শুনতে শুনতে আমার সব গ্লানি কষ্ট কিছুক্ষণের জন্য দূরে পালিয়ে যায়। ঘণ্টাখানেক পর বাচ্চাটার আয়া এসে গেলে আমার ছুটি। তারপর আমি চলে যাই পরের বাড়ির দিকে। এই বাড়িতে ঢুকলে আমার মনে হয় আমার কষ্ট আর এমন কি, টাকার পাহাড়ে বাস করেও এত কষ্ট জীবনে থাকে। এ বাড়ির মাসিমা শয্যাশায়ী, একজন আয়া আছে ওকে দেখাশোনা করার জন্য। আমি বাকি কাজ করি। মাসিমার ছেলে বউ খুব বেশি দূরে থাকে না। অসুস্থ শাশুড়ির সাথে ছেলের বউ থাকবে না বলে ছেলে আলাদা থাকে। অবশ্য একগুচ্ছ টাকা দিয়ে আয়া কাজের লোক রেখেছে। আমরাই মাসিমার সব কাজকর্ম করি। ছেলের বউ তো আসেই না এখানে। ছেলেও মাসে একবারের জন্য আসে, আমাদের মাইনে দেয়, মায়ের সাথেও দেখা করে যায়। এক ঢিলে দুই পাখি মেরে যায় আর কি। কাজ সেরে আমি মাসিমার সাথে একটু গল্প করি। বেচারির কষ্ট দেখে আমারও মন খারাপ হয়ে যায়। মাসিমা উদাস হয়ে বলে, তোরা তো আমাকে ভালোবাসিস রে মা, একটু ভগবানের কাছে আমার জন্য প্রার্থনা করিস, উনি যেন আমাকে তাড়াতাড়ি তুলে নেন। টাকা পয়সা থেকেও মানুষের সুখ নেই, হা ভগবান। আমার শেষ বাড়িটা সেই বৌদির বাড়ি। ওরে বাবা, এত চিৎকার চেঁচামেচি কিসের? ঢুকতে ঢুকতে ভাবছি আমি। বেল বাজানোর বেশ কিছুক্ষণ পরে বৌদি দরজা খুলেছে। আমি চমকে উঠেছি। এ কি বৌদি, তোমার কপালে তো কেটে গিয়েছে, হাতে গলায় কালশিটে। দাদাবাবু এমন করে মেরেছে তোমাকে? চুপ করো মালতীদি, তুমি তোমার কাজ করো, এই নিয়ে মাথা ঘামিও না। বলতে বলতে খোঁড়াতে খোঁড়াতে বৌদি শোয়ার ঘরে ঢুকে যায়। আমি কেন যেন রান্নাঘরে যেতে পারি না। আমার পা
ওখান থেকে আজ আর নড়তেই চায় না। একটু পরেই ওদের ঘর থেকে আবার মারধরের আওয়াজ ভেসে আসে, সাথে বৌদির কাকুতি মিনতি। আমার মাথায় হঠাৎ রক্ত চড়ে যায় আজ। আমি ওদের ঘরের দরজাটা ঠেলে ভিতরে ঢুকে পড়েছি। বৌদিকে টেনে সরিয়ে এনেছি দাদাবাবুর কবল থেকে। দাদাবাবুর হাতটা ধরে সজোরে মুচড়ে দিই আমি। আর কখনো যদি দেখেছি বৌদিকে মারধর করতে, আমি পুলিশে খবর দেব, কথাটা মনে থাকে যেন। আমার মারমুখী মূর্তি দেখে দাদাবাবু হতভম্বের মতো ঘরের এক কোণে জড়সড়ো হয়ে দাঁড়িয়ে আছে। বৌদিকে নিয়ে আমি ঘর থেকে বেরিয়ে আসি। দুধ গরম করে বৌদিকে খেতে দিই, ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিই। তুমি আর ভয় পাবে না বৌদি। তোমরাই না বলো ছেলে মেয়ে সবাই সমান এখন? এরপর ওই লোকটা আবার তোমার উপর অত্যাচার করলে আমি নিজে তোমাকে জোর করে থানায় নিয়ে যাব। আমার কথা শুনে হঠাৎ বৌদি আমাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে। মালতীদি, তুমি গত জন্মে আমার নিজের দিদি ছিলে। আমি বৌদিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলি, এ জন্মেও আমি তোমার দিদি। আরে, আমার গাল বেয়ে এত জল কোথা থেকে এলো? রুক্ষ সূক্ষ্ম কাজের লোক মালতী, যাদের এই সমাজ মানুষ বলে সম্মান দিতে রাজি নয়, তাদেরই একজন এই আমি কি করে এত কাঁদছি, আবেগপ্রবণ হয়ে পড়ছি। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। গল্পটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের ভালোবাসা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।